আজকে আমরা যে টপিকটা পড়বো এটা হচ্ছে আমাদের রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন। তো এখান থেকে হচ্ছে আমরা কিছু সিকিউ গুলো যেগুলো একদম টপিকের শুরুর দিকে মানে অধ্যায়ের প্রথম দিকের টপিকগুলো থেকে যে ধরনের সিকিউ আসে এগুলো প্র্যাকটিস করব। এখন এই অধ্যায়ে আমরা যাই করি না কেন আমাদের হচ্ছে এই পর্যায়ের সামনে নিয়ে একটা ভালো আইডিয়া রাখতে হবে। আর আমরা যখন সামনে কয়েকটি সিকিউ সলভ করব তখন যদি আমাদের পর্যায় সারণী দরকার হয় তার জন্য আমরা শুরুতেই পর্যায় সারণীটা দিয়ে রাখলাম। তারপরে যদি আমরা বলে রাখি পর্যায় সারণীতে আমাদের টোটাল পর্যায় আছে 7টা আর গ্রুপ আছে এখানে 18টা। এর মধ্যে হচ্ছে আমাদের প্রথম পর্যায়কে আমরা খুবই অতি ক্ষুদ্র পর্যায় বলি কারণ এখানে মাত্র 2জন সদস্য আছে। তারপরে পর্যায়ে হচ্ছে আমাদের 8জন 8টা করে সদস্য। দেন 4 নাম্বার পর্যায়ে যখন আসি তখন মাঝখানে এই যে 10টা ডি অরবিটাল এগুলো চলে আসে। এই জন্য এখানে হচ্ছে 8 সাথে 10 বেড়ে 18টা হয়ে যায়। তেমনি 4 এবং 5 18টা করে থাকে। 6 নম্বরে যখন যাই তখন এই যে ডি অরবিটালের শুরুতে 3 নাম্বার গ্রুপে এই যে ল্যান্থানাইড থাকে ল্যান্থানাইডের পিছনে আরও 14টা থাকে, এগুলো হচ্ছে আমাদের এফ ব্লক আর কি। যদিও আমাদের অ্যাক্টিনিয়ামটা ডি ব্লক, তারপর আমরা হচ্ছে এখানে 14টা এক্সট্রা যোগ হয় যার জন্য আমাদের 18 সাথে আরও 14 যোগ হলে এই 6 আর 7 নম্বরে 32টা করে আমাদের মৌল চলে আসে। যাই হোক, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা না, আলোচনা হচ্ছে আমাদের এই যে সিকিউ থেকে। যে প্রথমে এই প্রশ্নটা আজকে যে ধরনের সিকিউ করবো প্রত্যেকটা আমাদের বোর্ড কোয়েশন কিন্তু মানে বোর্ডে এসেছে। তো ফার্স্টে সিকিউতে হচ্ছে দুইটা মৌল দেওয়া আছে কিউ এবং এল, যাদের ইলেকট্রন বিন্যাসটা তারা এখানে এন এর মাধ্যমে প্রকাশ করছে আর বলছে হচ্ছে এন এর সর্বনিম্ন মান প্রযোজ্য। এখন এখানে যদি আমরা খেয়াল করি ডি অরবিটাল আছে, তাহলে আমি যদি বলি ডি অরবিটালের জন্য সর্বনিম্ন মান কি কত 3 না, এটা আমরা অনেকেই জানি। যদি কেউ বলে যে না 3 না তাহলে হচ্ছে 2D কি পসিবল না, 2D পসিবল না, 1D পসিবল না, 3Dটা হচ্ছে পসিবল। এখন যদি কারো এই প্রশ্ন থাকে যে 3D কিভাবে পসিবল, এটা আসলে কোয়ান্টাম সংখ্যা আমাদের ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারের টপিক। তো আমাদের এখানে হচ্ছে ডি এর সাথে সর্বনিম্ন যে ভ্যালুটা যে কি বলছে এখানে সর্বনিম্ন মান প্রযোজ্য, তাই না? তার মানে এখানে আসলে 3D হওয়া লাগবে। তার অর্থ ডি এর সাথে যেটা আছে n-1 এটা ইজ ইকুয়াল টু হবে 3। তাহলে এন এর ভ্যালু কত হবে? এন এর ভ্যালু হবে 4। তাহলে আমি যদি ইলেকট্রন বিন্যাস এখানে লিখি এটা হবে 4d6 আর হচ্ছে সরি 4d6 না, এন এর ভ্যালু তো 4 না, n-1 যেহেতু এটা হচ্ছে আমাদের 3d6 আর 4s2। আর নিচে যেটা এটা হবে আমাদের হচ্ছে 3d10 4s2। প্রশ্ন বলা হচ্ছে এল হচ্ছে একটি অবস্থান্তর ধাতু নয় কেন? তাহলে এল এল আসলে এখানে কে? 3d10 4s2, তাহলে এল হচ্ছে আমাদের জিঙ্ক, তাই না? জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত? 30। তাহলে জিঙ্ক ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি এখানে হচ্ছে আমাদের আর্গন ইলেকট্রন বিন্যাস আসবে নিষ্ক্রিয় গ্যাসের, দেন 4s2 3d10, এটা হচ্ছে আমাদের জিঙ্কের। এখন এই সিকিউ করার আগে আমাদের জানতে হবে যে অবস্থান্তর ধাতু কারা এবং কখন হয় এবং কখন হয় না। তো অবস্থান্তর ধাতু এই যে টপিকটা এটা হচ্ছে আমরা যখন ডি ব্লক পড়ি ডি ব্লকের মধ্যে বেশ কিছু ধর্মের মধ্যে অবস্থান্তর ধাতুটা আমাদের পড়তে হয়। তো এখন আমরা যদি দেখি যে অবস্থান্তর ধাতু কারা, এটা হচ্ছে আমাদের ডি ব্লক মৌলের মধ্যে বিশেষ ধর্ম বিশিষ্ট কতগুলো মৌলকে আমরা অবস্থান্তর মৌল বলে থাকি। তো এটা সংজ্ঞা আসলে সংজ্ঞাটা হচ্ছে এই যে নিচে যেটা দেওয়া হয়েছে, যে সকল ডি ব্লক মৌলে অন্তত এমন একটি আয়ন, কথাটা হচ্ছে এখানে কি আয়নের কথা বলা হয়েছে কিন্তু মৌলের কথা না, আয়ন গঠন করে কয়টা, যে কোনো একটা, অন্তত একটা করলেই হবে। কারণ দেখা যায় আমাদের যে সকল ডি ব্লক মৌল তাদের হচ্ছে একটা বৈশিষ্ট্য কি হয় যে তাদের পরিবর্তনশীল যোজ্যতা থাকে, তার মানে কি একাধিক আয়ন থাকতে পারে। কিন্তু এই একাধিক আয়নের মধ্যে যদি একটা আয়নও আমাদের হচ্ছে এই জায়গাতে যে অন্তত একটি আয়ন গঠন করবে যাদের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকবে, তাহলে তাদেরকে আমরা কি বলবো? অবস্থান্তর মৌল বলবো। তাহলে এখানে প্রথমত আমাদের খেয়াল করতে হবে এখানে আয়নের কথা বলা হয়েছে। আয়ন কখন তৈরি হয়? ধাতুরা যখন ইলেকট্রন ত্যাগ করে তখন তারা আয়নে পরিণত হয়। আর যেহেতু ডি ব্লক তাদের হচ্ছে একাধিক পরিবর্তনশীল যোজ্যতা থাকতে পারে, তার মানে তারা 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, 3টা করতে পারে, 4টা করতে পারে, মানে এক একটা মৌল এক এক রকম। তো এখানে একাধিক আয়ন থাকে, ওর মধ্যে যদি একটি আয়নের মধ্যেও আমাদের আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকে তাহলে আমরা তাকে অবস্থান্তর মৌল বলবো। আর অবস্থান্তর মৌলের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য থাকে, এক হচ্ছে এরা পরিবর্তনশীল যোজ্যতা থাকবে এদের মধ্যে, যেমন কপার 2+, আবার হচ্ছে কপার প্লাসও হয়, দেন হচ্ছে ফেরাস ফেরিক। এই যে প্রত্যেকটা আয়ন, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে ম্যাঙ্গানিজ 2+ হয়, 4+ হয়, 3+ হয়, 7+ হয়, একাধিক ধরনের এখানে পরিবর্তনশীল যোজ্যতা থাকে। 2 নম্বরে বলছে এরা রঙিন যৌগ গঠন করে, যেটা আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি অন্য একটা টপিকে ডেডিকেটলি পড়বো। জটিল যৌগ গঠন করে, প্রভাবক রূপে ক্রিয়া করে, এটাকে আমি অলওয়েজ স্টার দিয়ে রাখি কারণ দেখা যায় সবাই এই জিনিসটা কোনো এক কারণে ভুলে যায় যে আমাদের ডি ব্লক মৌলগুলো যা আছে অবস্থান্তর মৌলগুলো এরা কিন্তু আমাদের প্রভাবক রূপে ক্রিয়া করে। আর এখানে বলা হচ্ছে যে তারা প্যারাচৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে। এই কয়েকটা হচ্ছে আমাদের অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য।
এখন আমরা যদি আগের প্রশ্নটা দেখি তাহলে হচ্ছে এখানে আমাদের জিঙ্ক তো একটা ডি ব্লক মৌল, কারণ এখানে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে, 3D-তে গেছে। তাহলে জিঙ্ক তো একটা ডি ব্লক মৌল, কিন্তু অবস্থান্তর মৌল নয় কেন বা ধাতু নয় কেন? কারণ হচ্ছে আমরা যখন ডি কে সুস্থিতি আয়নটা, ডি এর যে আয়নটা, জিঙ্কের আয়নটা বের করি, জিঙ্কের আয়নটা কি হয় নর্মালি, জিঙ্ক 2+, এখানে কিন্তু পরিবর্তনশীল থাকে না। তো জিঙ্ক 2+ যারা, এই জিঙ্ক 2+এর মধ্যে দেখা যায় ইলেকট্রন যখন প্রবেশ করবে তখন ওরা আউটবাউ নীতি অনুযায়ী যে অরবিটালে শক্তি সবচেয়ে কম সেখানে প্রবেশ করবে, কিন্তু যখন বের হয়ে যাবে তখন হচ্ছে সর্ববহিস্থ শক্তিস্তর যেটা হচ্ছে 4s2 থেকে বের হয়ে যাবে। তার ফলে আমাদের যে জিঙ্ক 2+, এটা ইলেকট্রন বিন্যাসটা কি হবে, আর্গন, আর তার সাথে হচ্ছে আমাদের 3d10। তার মানে আমাদের যে সংজ্ঞা অনুযায়ী এখানে কি বলা হয়েছিল যে আংশিক পূর্ণ থাকতে হবে, D1 থেকে D9 থাকতে হবে। D9 কি আছে? নাই। তার মানে এটা ডি ব্লক মৌল হলেও একটা অবস্থান্তর মৌল নয়। তো এখানে এই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। তো এর জন্য হচ্ছে আমাদের ডি অরবিটাল পূর্ণ রয়েছে, যা অবস্থান্তর ধাতু শর্তকে মেনে চলে না। সুতরাং এল তথা জিঙ্ক অবস্থান্তর ধাতু নয়। আশা করি এই ধরনের প্রশ্ন আসলে সবাই আনসার করতে পারবে। এরপরে যদি প্রশ্নটা দেখি, এখানে বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত এক্স এর সম্ভাব্য মান যুক্তিসহ উল্লেখ করো। তাহলে এক্সটা কি? এখানে হচ্ছে একটা মৌল যার প্রতীকটা কে দেওয়া হয়েছে, এটা হচ্ছে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। আর একটি ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি, যে ডি এর উপর যে কোনো একটি ইলেকট্রন থাকবে, আর হচ্ছে এখানে এস হচ্ছে অর্ধপূর্ণ। এটা ভালো মতো বুঝতে হবে। এসটা অর্ধপূর্ণ কখন হয়? নর্মালি আমরা যদি হচ্ছে আর্গনের পরে যাই, আর্গনের পরে কি আসে, পটাশিয়াম আসে। পটাশিয়ামের ক্ষেত্রে দেখা যায় আমাদের 3D-তে কোনো ইলেকট্রন যায় না, ওই যে আউটবাউ নীতি অনুযায়ী 3D-তে থাকে 0টা, কিন্তু 4s-এ একটা ইলেকট্রন যাবে, যেহেতু 4s-এর শক্তি কম। এটা হচ্ছে কার, পটাশিয়ামের ক্ষেত্রে। দেন ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি আমরা আসি, ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখা যাবে 4s2 হবে, 3D 0 হবে। তার মানে এখানে 3D এখনো প্রবেশ করে নাই। আর ওরা প্রশ্ন বলছে কি যে 3D নট ইকুয়াল টু 0, মানে 0 হতে পারবে না। তাহলে আমাদের এই দুজনের কথা তো মোটেও না। তার মানে 3D নট ইকুয়াল টু 0 বলতে কি, ডিতে কিছু একটা থাকবে, তাহলে ডি অরবিটাল। তাহলে ডি অরবিটালের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে এরকম দেখা যায় যে এসটা আংশিক পূর্ণ থাকে? এটা দুইটাই ব্যতিক্রম আছে আমাদের ডি অরবিটালে, মানে জাস্ট চতুর্থ পর্যায়ের মধ্যে হিসাব করলে, এছাড়া সামনে গেলে আরও পাওয়া যাবে। তো ওগুলো হচ্ছে আমাদের কপার আর ক্রোমিয়াম। আর এটা ব্যাখ্যা আসলে এমন কেউ নাই যারা জানি না, এই ব্যাখ্যাটা একদম ছোটকাল থেকে সবাই পড়ে আসতেছে। ক্লাস 8-9 থেকে নর্মালি এই ব্যাখ্যাটা রেগুলারই আমাদের সামনে আসে, যে ব্যতিক্রমটা। তাহলে এখানে বলছে যে উদ্দীপকে উল্লিখিত এক্স এর সম্ভাব্য মান যুক্তিসহ উল্লেখ করতে হয় যে এক্স এর মান কি হতে পারে। তাহলে এক্স এর মান এখানে কি হতে পারে, 5 অথবা 10। কারণ দেখা যায় এই জিনিসটা আমরা হচ্ছে অর্ধপূর্ণ বা সম্পূর্ণ যেন থাকে, অধিক স্টেবল একটা ইলেকট্রন কনফিগারেশন অর্জন করার জন্য এই যে ব্যতিক্রমটা এখানে হয়। তাহলে এখানে আমাদের বলা হচ্ছে মৌলসমূহ স্থিতিশীল হওয়ার জন্য অরবিটাল সমূহের ইলেকট্রন সংখ্যা পূর্ণ বা অর্ধপূর্ণ হতে হবে। তাহলে এখানে কথাটা কি, পূর্ণ হতে হবে অথবা অর্ধপূর্ণ হতে হবে। এক্ষেত্রে অধিক স্থিতিশীল মৌল সমূহের ইলেকট্রন বিন্যাস, যেখানে হচ্ছে আমাদের এই যে ডি এর 5 আসে, তাহলে হচ্ছে অর্ধপূর্ণ, তার মানে এটা আমাদের স্থিতিশীল, মানে অধিক স্থিতিশীল বলা যায় এগুলা। সম্পূর্ণ না, মানে তুলনামূলক স্থিতিশীল। দেন যদি হচ্ছে ডি সম্পূর্ণ হয়, যদিও 4s1, বাট ডি যেহেতু সম্পূর্ণ, এগুলো হচ্ছে স্থিতিশীল। তো এখন এই যে 3D-র ক্ষেত্রে দেখা যায় ক্রোমিয়াম যেমন আছে, আর এই যে 3D10 বা সরি 3 না বলে জাস্ট D10 এবং হচ্ছে S1 বলে, তখন কপার। দেন কপারের নিচে কে থাকে, সিলভার, মানে গ্রুপ 11-র যে ধাতুগুলো, মুদ্রা ধাতু আর কি। তারপর হচ্ছে গোল্ড। এগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে সিমিলার ইলেকট্রন বিন্যাসটা পাওয়া যায়। এখন তাহলে অনেকে বলতে পারো যে ক্রোমিয়ামের নিচে যেগুলো আছে এগুলো কি পাওয়া যায় না? আসলে এখানে যে 4 নাম্বার পর্যায়ের পরে ইলেকট্রন বিন্যাসগুলো দেখলে অনেকগুলো এই জায়গাতে এলোমেলো, সো এখানে আসলে ট্রেনগুলো খুঁজে পাওয়া যায় না এরকম। তো সুস্থিতিশীল ইলেকট্রন বিশিষ্ট মৌলসমূহের জন্য ডি অরবিটালে 5 অথবা 10 ইলেকট্রন থাকা সম্ভব। সেক্ষেত্রে এক্স এর ভ্যালু আমাদের এই যে 5 এবং 10 হওয়া সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত। এখন আমরা যদি হচ্ছে বাকিগুলো দেখে নেই, যে যেমন কপারের নিচে সিলভার ছিল, আর সিলভার এখানে ছিল অরাম, তো অরাম হচ্ছে 79। তো এখান থেকে দেখা যায় এই যে সিমিলার ইলেকট্রন কনফিগারেশন, আমাদের এস অরবিটালটা হাফ, বাট আমাদের ই অরবিটালে ইলেকট্রন তারপরেও প্রবেশ করলো, বাট যেখানে আমাদের আহুব্বাও নীতি অনুযায়ী কী হওয়ার কথা ছিল, যে আগে হচ্ছে 6s বলো বা 4s 5s, এই অরবিটালগুলোকে কমপ্লিট করতে হবে, দেন নেক্সট ইলেকট্রন যাবে ডি অরবিটালে। বাট এখানে জাস্ট মোর স্টেবল হওয়ার জন্য, মোর স্টেবিলিটি মানে অর্জন করার জন্য এই যে স্লাইড একটা এখানে আমাদের ব্যতিক্রম দেখা যায়। তো ক্রোমিয়ামের নিচে হচ্ছে মলিবডেনাম আছে, সেখানে ওই জিনিসটা পরিলক্ষিত, বাট তার নিচে যারা আছে এখানে গিয়ে মানে জিনিসটা লাইক একটু আর ডিফারেন্স হয়ে যায়। সো আমাদের অত নিচে যাওয়া লাগবে না। 3 নাম্বার প্রশ্নে আসি। এখানে আমাকে 3টা মৌল দেওয়া হয়েছে, প্রত্যেক ইলেকট্রন কনফিগারেশন আমরা দিয়ে দিলাম এই জায়গাতে এন আকারে, আর তারপর এন এর ভ্যালুটা দিয়ে দেওয়া হয়েছে, তার মানে এটা সে যে কেউ বের করতে পারবে। যদি এন এর ভ্যালু হয় 2, তার মানে কি 2s2 2p2, তাহলে এটা কার জন্য, এটা হচ্ছে সিলিকনের জন্য। তারপর হচ্ছে 2s2, সরি সিলিকন না, 2 তো এটা 3-এ যাওয়া যাবে না, তাহলে 2s2 2p2, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের কার্বনের।
দেন হচ্ছে আমাদের 2s2 2p4, এটা হচ্ছে অক্সিজেনের। আর এখানে বলছে n+1, তার মানে 3s2 3p2, তাহলে এটা হচ্ছে কি সিলিকন। তো এখানে প্রশ্ন আমাকে বলা হচ্ছে যে উদ্দীপকে ব্যবহৃত মৌলের প্রতীক প্রকৃত প্রতীক নয়, জাস্ট সেটা আমরা হচ্ছে নিজেরা একটা ওই যে চলক আকারে ইউজ করেছি। তাহলে XCl4, এক্সটা আমরা কাকে পেলাম, কার্বনকে পেলাম, তাহলে XCl4 মানে আসলে কে, CCl4। আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু ZCl4, জেডটাকে এখানে সিলিকন। এই প্রশ্নটা খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। দেখা যাবে এই প্রশ্নটা প্রচুর আসে, মানে এটা কতবার আসছে এটা কাউন্ট করে শেষ করা যাবে না, প্রত্যেক বছর এই প্রশ্নটা আসেই বলা যায়। তো আমাদের যে সিলিকন টেট্রাক্লোরাইড, এটা পানিতে দিলেও পানিতে আসলে আদ্র বিশ্লেষিত হবে। আদ্র বিশ্লেষণ মানে কি, বিশ্লেষণ মানে যে ভেঙে যাওয়া, পানিতে দিলে হচ্ছে পানি অণু দ্বারা ভেঙে যাবে, এটাকে আমরা বলি আদ্র বিশ্লেষণ হওয়া। কিন্তু আমি যদি কার্বন টেট্রাক্লোরাইডকে দিই, কার্বন টেট্রাক্লোরাইড কিন্তু একটা অর্গানিক কম্পাউন্ড, এটা তো আমরা অনেকেই জানি যে মিথেনকে যদি আমরা হচ্ছে ক্লোরিনেশন করি সেখান থেকে আমরা CCl4 পাই। বাট এখন কথা হচ্ছে দেখো, কার্বন যেটা সিলিকন যেটা, দুইজন কি একই গ্রুপের না? দুইজন তো একই গ্রুপের। তো একই গ্রুপের ক্লোরাইডও 4টা করে আসছে, বাট স্টিল এই যে পার্থক্য কেন, একজন পানিতে বিশ্লেষিত হবে না আর একজন হবে? তার একটা কারণ হচ্ছে যে পানিতে বিশ্লেষণ হওয়ার জন্য পানির অণুকে তো তার কাছে যাওয়া লাগবে। সাপোজ আমি একটা গ্লাসের মধ্যে সোডিয়াম ক্লোরাইড দিলাম, নর্মালি আমরা জানি সোডিয়াম ক্লোরাইড পানিতে বিয়োজিত হয়। তো পানিতে বিয়োজন হওয়া মানে কি, যে সোডিয়াম এখানে আয়ন হবে আর হচ্ছে ক্লোরাইড আয়ন হবে। তো এখানে সোডিয়াম হচ্ছে প্লাস, ক্লোরিন মাইনাস, এদিকে হচ্ছে আমাদের পানির অণুগুলো আছে এগুলো চলে আসবে, তাই না? অক্সিজেন হচ্ছে এদিকে, হাইড্রোজেন। তো এরকম হচ্ছে আমাদের পানি অণুগুলোকে একে ঘেরাও করবে। তার মানে পানি অণু তো এখানে আসতে হবে, তার ফলে তো এটা বিয়োজিত হতে পারবে। যদি পানি অণু নাই আসতে পারে তাহলে কি বিয়োজিত হবে পানিতে? হবে না। এখন আমরা যদি হচ্ছে CCl4 এর কথা কল্পনা করি, সেখানে দেখা যাবে কার্বনে এটা হচ্ছে গ্রুপ গ্রুপ না সরি পর্যায় 2, আর হচ্ছে সিলিকন হচ্ছে পর্যায় 3। এখন কার্বনে যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন দেখি, সেখানে হচ্ছে আমাদের 2s2 2p2, তাই না? তার মানে এখানে আসলে 2 নাম্বার আছে, এখানে হচ্ছে আমরা বলছিলাম যে 2d হওয়া পসিবল না, তার মানে এখানে d অরবিটাল নেই কার্বনের ক্ষেত্রে। কিন্তু সিলিকন কিন্তু 3 নাম্বার শক্তি স্তরে। তাহলে সিলিকনে যদিও আমাদের হচ্ছে জায়গাতে 3s2 3p2 হয়, বাট এখানে কিন্তু ফাঁকা 3d অরবিটাল থাকে, 3d অরবিটাল এখানে থাকে। বাট কার্বনের ক্ষেত্রে 2d অরবিটাল কিন্তু পসিবল না। এখন 3d অরবিটাল থাকলে কি হবে? সাপোজ সিলিকন হচ্ছে, আমি যদি এখানে আঁকি যে সিলিকনে কত ছিল, 14 না? তাহলে হচ্ছে আমি যদি সিলিকন 14 এখানে লিখতে চাই, আমাকে হচ্ছে আগে নিয়ন ইলেকট্রন বিন্যাস দেওয়া লাগবে, তার সাথে হচ্ছে 3s2 3p2, সাথে হচ্ছে আমার 3p2, আমি যদি এখানে বক্স আঁকি তাহলে হচ্ছে সুন্দর মতো এরকম 3টা ঘর আসবে। বাট কথা হচ্ছে এখানে তো ডি অরবিটাল আছে, যদি আমার ডি অরবিটালে ইলেকট্রন যায় নাই, ইলেকট্রন নাই, বাট ডি অরবিটাল তো উপস্থিত আছে। তুমি যেই মুহূর্তে একটা ইলেকট্রন কনফিগারেশন যাওয়া উপরে, তোমার তো এই জায়গাতে ওই জিনিসটাতে ইলেকট্রন থাক বা না থাক ফাঁকা আছে, বাট ঘর আছে থাকার জন্য। তাহলে হচ্ছে আমাদের এখানে মূল কথা কি, কার্বনের মধ্যে আমাদের ফাঁকা ডি অরবিটাল নেই, এবং যেটা হচ্ছে সিলিকন সেখানে ফাঁকা ডি অরবিটাল আছে। তো ফাঁকা ডি অরবিটাল থাকলে কি হবে, সাপোজ এই যে এটার ক্ষেত্রে আমি লিখি, যদিও এটা 3p, এটা ডি এর ক্ষেত্রে হবে। তো ফাঁকা অরবিটাল থাকলে যে পানির ক্ষেত্রে, পানিতে কি হয়, একটা অক্সিজেন, দুইটা হাইড্রোজেন, এবং এই জায়গাতে হচ্ছে লন পেয়ার থাকে, তাই না? এই লন পেয়ার গুলো এখানে গিয়ে হচ্ছে ফাঁকা যে ডি অরবিটাল গুলো সেগুলোতে গিয়ে বসে। তার ফলে কি হলো, এই যেটা পানি অণুটা সিলিকনের কাছে আসতে পারছে। যদি কাছেই না আসতে পারতো তাহলে তো কখনো আদ্র বিশ্লেষণটা হইতো না। তো এখানে ব্যাখ্যাটা এভাবে সুন্দর দেওয়া আছে জায়গাতে, যে তোমরা টোটালি পরীক্ষায় কিভাবে লিখতে চাও এটা এখানে একদম সুন্দর মতো উঠতে পারবা। যে আমাদের আদ্র বিশ্লেষণের প্রথম শর্ত হলো কেন্দ্রীয় পরমাণুর একটি ফাঁকা ডি অরবিটাল থাকা প্রয়োজন। ওই ফাঁকা ডি অরবিটালের সাথে পানির অণুর অক্সিজেন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল একটি সন্নিবেশ বন্ধন বা কোঅর্ডিনেশন বন্ড যেটা গঠন করতে পারে। দ্বিতীয় পর্যায়ভুক্ত কার্বন পরমাণুতে কোনো ডি অরবিটাল থাকে না, যেমন কার্বন দ্বিতীয় পর্যায়ের। সো কার্বন যেটা CCl4, এই জন্য পানিতে আদ্র হয় না। অপরদিকে সিলিকন তৃতীয় পর্যায়, এবং এই তৃতীয় পর্যায় হওয়ার কারণে এর মধ্যে ফাঁকা ডি অরবিটাল থাকে, যেটা হচ্ছে আমাদের 3d অরবিটালটা। এর ফলে এখানে পানির যে অণু আছে তার অক্সিজেন পরমাণুটা সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে আদ্র বিশ্লেষিত হয়। তো সিলিকন ট্রাইক্লোরাইডকে যদি আমি হচ্ছে পানি, যে 4HOH মানে কি H2, তো 4 অণু পানি আসবে, সেখান থেকে আমার 4টা হাইড্রোক্সাইড এখানে বসবে সিলিকনের সাথে, হাইড্রোক্সিল, আর বাকি H+Cl এর সাথে নিয়ে HCl তৈরি করবে। বাট কার্বনের ক্ষেত্রে যদি হয় তখন কোনো বিক্রিয়া ঘটে না। এখন এটা হচ্ছে থিওরিটিক্যাল পার্টটা, বাট মেকানিজমটা কি হয়, যে আসলে কি হইতেছে? আসলে হইতেছে যে এখানে নর্মালি সিলিকনের যে ফাঁকা ডি অরবিটালটা থাকে, এই ফাঁকা ডি অরবিটালে পানির অণু গিয়ে আগে একটা ইলেকট্রন সন্নিবেশ বন্ধন দিয়ে ফেলে। ফার্স্ট হচ্ছে এই কাজটা হয়, এটাকে আমরা বলি হচ্ছে বিক্রিয়া মধ্যক, বা এটাকে সহজ ভাষা হচ্ছে যে কমপ্লেক্স বলা হয়। তেমন একটা জটিল অবস্থা, এটা দীর্ঘ সময় থাকবে না, খুবই তাৎক্ষণিক সময়ের জন্য। এখন যেই মুহূর্তে এই যে ইলেকট্রনটা অক্সিজেনের যে লন পেয়ারটা হচ্ছে এখানে ডি অরবিটালে গিয়ে সন্নিবেশ বন্ধন তৈরি করলো,
এটা যেহেতু স্টেবল না, বাট আমাদের তো জিনিসের স্টেবিলিটি থাকবে ইলেকট্রনে, এর জন্য তো এত কিছু করতেছে। তখন কি করবে, এই যে সিলিকনের সাথে যে কার্বনটা আছে, কার্বনের হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সরি ক্লোরিনটা, সিলিকনের সাথে যে ক্লোরিনটা আছে, ক্লোরিনের কি ইলেকট্রোনেগেটিভিটি বেশি? হ্যাঁ, অবশ্যই বেশি। ক্লোরিনের ছিল 3.5, সিলিকনটা কমতে থাকে এদিকে আসতে গেলে। তো ইলেকট্রোনেগেটিভিটি বেশি হতে কি হবে, দেখো এদিকে হচ্ছে অলরেডি সিলিকনের দিকে অক্সিজেন ইলেকট্রনটা যা ট্রাই করতেছে, তার ফলে এই কার্বন এবং এই যে সিলিকন এবং কার্বনের মাঝখানে যে বন্ডটা আছে, এই বন্ডটা কিন্তু আস্তে আস্তে উইক হবে। তখন কি হবে, এই বন্ডের যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রনকে কার্বন নিজের দিকে নিয়ে যাবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। এখন এই জায়গায় যদি কার্বন একটা চলে যায়, তার ফলে এখানে একটা ফাঁকা ঘর হয়ে গেছে না? তখন এই যে আমাদের সন্নিবেশ বন্ডটাকে কেন ছিল, কারণ এই জায়গাতে আমার চতুর্যোজিত কমপ্লেক্সের দরকার নাই, বাট যেই মুহূর্তে ক্লোরিনটা হচ্ছে এইখান থেকে ইলেকট্রন নিয়ে চলে যাবে, তখন দেখা যাবে সুন্দর মতো অক্সিজেনের দুইটা বন্ড একদম ওর কাছে চলে আসে, মানে ওর বন্ধনের মধ্যে চলে আসবে। আবার এদিকে অক্সিজেন এবং পানির কথা যদি আমি চিন্তা করি, দেখো পানির ক্ষেত্রে কি হয়, পানির ক্ষেত্রে হচ্ছে যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে, অক্সিজেনের হচ্ছে আমাদের 3, হ্যাঁ 3.5, আর হাইড্রোজেন হচ্ছে 2.1। তাহলে এখানে এই যে বন্ডের মধ্যে দুটি ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে নিবে অক্সিজেন নিজের কাছে নিয়ে যাবে, তার ফলে এখানে H প্লাসটা বের হয়ে যাবে। এখন H প্লাসে তো কোনো ইলেকট্রন নাই, তো এখানে যে বন্ধনে দুটি ইলেকট্রন ছিল, এটা কিন্তু অক্সিজেন নিয়ে গেছে। তাহলে অক্সিজেনের আগে তো দুটো লন পেয়ার ছিল, প্লাস হাইড্রোজেনের মাধ্যমে যে বন্ধনটা ভাঙছে, এখান থেকেও দুটি ইলেকট্রন, তাহলে 6টা ইলেকট্রন না? এই যে ইলেকট্রনটাই তারপর হচ্ছে এর সাথে গিয়ে বন্ডটাকে ফর্ম করে। তো নর্মালি এই যে হাইড্রোজেন থেকে যে ইলেকট্রনটা নিছে অক্সিজেন, ওই ইলেকট্রনটা দিয়ে সিলিকনের সাথে একটা শক্তিশালী একটা বন্ড ফর্ম করে, আর এখান থেকে ক্লোরিনটা একটা ইলেকট্রন নিয়ে চলে যায়, তার ফলে Cl মাইনাস বের হয়, আর এখান থেকে H প্লাসটা আসে, এটা হচ্ছে সাথে বিক্রিয়া করে HCl তৈরি করে। তো আসলে মেকানিজমটা খুব একটা ইম্পর্টেন্ট না, তো আমাদের যে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফাঁকা ডি অরবিটাল থাকে আর থাকে না। আর ফাঁকা ডি অরবিটাল থাকলে কি হয়, এই যে আমাদের বিক্রিয়া মধ্যকের মাধ্যমে এই যে মাঝখানে রিঅ্যাকশনটা হইতে পারতেছে, যেখানে অক্সিজেন ওকে হচ্ছে সন্নিবেশ বন্ধন ফর্ম করতেছে, আর দেন আস্তে করে এদিক থেকে হচ্ছে আমাদের এসিএলটা আলাদা হয়ে যেতেছে, আর এটা দুজন হচ্ছে বন্ড করতেছে। তো এই জিনিসটা এতটুকু, আসলে এটা পুরো ব্যাখ্যা মেকানিজম কথা লিখতে হবে না, বাট জিনিসটা সুন্দর মতো জাস্ট এই ডি অরবিটালের কথাটা বলতে পারলেই হয়ে যাবে। আমরা যদি এর পরের জিনিসটা দেখি, এখানে হচ্ছে একটা 4 নম্বর প্রশ্নে বলছে যে বি একটি অবস্থান্তর ধাতু ব্যাখ্যা করো। তাহলে বি এর ইলেকট্রন বিন্যাসটা কি এখানে, n-1 d10, আর হচ্ছে এই দেখো এখানে 1 দেওয়া আছে, তার মানে এটা আসলে কে, আমাদের যে এস অরবিটাল অর্ধপূর্ণ বা ডি সম্পূর্ণ, তাহলে কপার না? এক্স্যাক্টলি। তো কপার একটি অবস্থান্তর ধাতু ব্যাখ্যা করো। তো এই যে আমরা একটু আগে কিন্তু হচ্ছে অবস্থান্তর ধাতু নিয়ে পড়ছিলাম, যে আমাদের কি হবে, আয়নের অন্তত একটি আয়ন, কপারে কয়টা আয়ন থাকে, দুইটা আয়ন থাকে না? একটা হচ্ছে কপার প্লাস, একটা হচ্ছে কপার 2+, এই যে পরিবর্তনশীল যোজনী। এখন যেটা হচ্ছে কপার প্লাস, আমরা যদি কপার ইলেকট্রন বিন্যাস দেখি, কপার প্লাসে কি হবে, এই যে 4s1 এটা চলে যাবে, তার মানে আমাদের যেটা কপার প্লাস ইলেকট্রন বিন্যাসে কি হয়, 29। এখানে দেখা যায় আমাদের আর্গন, তার সাথে 3d10, তাই না? তাহলে তো এটা তো আসলে শর্ত পূরণ করলো না। 310 মানে কি, এটা তো সুস্থিত আয়ন ইলেকট্রন বিন্যাসের মধ্যে D1 থেকে D9 নাই। আমার অবস্থান্তর ধাতু হওয়ার জন্য কি হওয়া লাগবে, D1 থেকে D9 থাকতে হবে সুস্থিত আয়নে। এটা হচ্ছে কপার প্লাসের ক্ষেত্রে, বাট কপার 2+এ কি হইতেছে, কপার 2+এ হইতেছে আমার আর্গন, আর্গনের সাথে এদিকে হচ্ছে 3d9। এখন কপার 2+এর ক্ষেত্রে আমি যদি সুস্থিত আয়ন ইলেকট্রন বিন্যাসটা দেখি, তখন আমি অবশ্যই কিন্তু ডি অরবিটালের মধ্যে অর্ধপূর্ণ পাচ্ছি, তার মানে আমার অবশ্যই একটা অবস্থান্তর ধাতু। তো এখন এই যে ব্যাখ্যাটা এভাবে দিলে হয়ে যাবে, বাট এখানে আরেকটা ব্যাখ্যা দেওয়া আছে, ওইটা হচ্ছে আমাদের এই যে হাইড্রেশন এনথালপি, যে আমাদের এই দুইটা আয়নের মধ্যে যেটা হচ্ছে কপার 2+, এটা হচ্ছে মোর স্টেবল, কপার প্লাস থেকে কপার 2+টা হচ্ছে অধিক স্থিতিশীল। আর এটা কেন, এটা অ্যাকচুয়ালি টোটালি ডিফারেন্ট একটা ব্যাখ্যা, যেখানে হাইড্রোজেন এনথালপি থাকবে এবং অধিক চার্জ ঘনত্ব থাকবে তার জন্য, বাট আমাদের এই ব্যাখ্যা যাওয়া লাগবে না, কারণ আমাদের অবস্থান্তর ধাতুর যে সংজ্ঞাটা কি ছিল, যে আমাদের অন্তত একটি আয়নের যদি সুস্থিতি ইলেকট্রন বিন্যাসের মধ্যে 3d1, সরি 3 লাগবে না, মানে d1 থেকে d9 ইলেকট্রন থাকতে হবে, জাস্ট অতটুকু বললে কিন্তু ইকুয়েশনটা আনসার হয়ে যাবে। বাট স্টিল যদি এখানে এই টপিকটা আনসার লাগে, আমি এটার জন্য একটা ডেডিকেটেড ছোট একটা ভিডিও বানাবো, যে কপার প্লাস এবং কপার 2+, এর মধ্যে কেন আমাদের কপার 2+টা বেশি স্থিতিশীল। কারণ আমি যদি ইলেকট্রন বিন্যাসের দিকে তাকাই, তখন তোমার মনে হবে যে কপার প্লাসটা বেশি স্থিতিশীল, কারণ কপার প্লাসে আমাদের 3d10 থাকে, আর 2+এর ক্ষেত্রে তো 3d9। বাট স্টিল জিনিসটার ব্যতিক্রম হওয়ার কারণ, এটা ব্যতিক্রম না, এটার অ্যাকচুয়ালি একটা প্রপার ব্যাখ্যা আছে, যেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন এনথালপির মধ্যে আসবে। তো এটার জন্য দরকার হলে আমরা ছোট একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। তারপর যদি আমরা দেখি 5 নম্বরে বলা হচ্ছে যে ডি এর হ্যালাইট আদ্র বিশ্লেষিত হয়, কিন্তু ই এর হ্যালাইট আদ্র বিশ্লেষিত হয় না। তাহলে ডি এবং ই কি, এটাকে আগে বের করতে হবে। ডি হচ্ছে এই দেখো 3 নাম্বার পর্যায়ের 14 নাম্বার গ্রুপ, তার মানে কে, সিলিকন। আর ই হচ্ছে আমাদের 14 নাম্বার গ্রুপেরই বা 2 নাম্বার পর্যায়ে, তাহলে কার্বন। তাহলে কি সেম প্রশ্ন না, যে হ্যালাইট মানে কি, হ্যালোজেন, ক্লোরিন হচ্ছে একটা হ্যালোজেন, তাহলে CCl4
আর হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড। তাহলে এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি আসতে দেখা গেছে, তো ওটাকে আমরা আশা করি সবাই পারবো। এরপরে প্রশ্ন হচ্ছে আমার যে ZX3 অপেক্ষা YX3 যৌগটি অধিক ক্ষারীয় ব্যাখ্যা করো। তাহলে এখানে এটাকে আমরা খুঁজে বের করি যে Z হচ্ছে আমাদের 15 নম্বর গ্রুপের 3 নম্বর পর্যায়ে। তাহলে এটা কোনটা 15 নম্বর গ্রুপের 3 নম্বর পর্যায়ে? যদি একদম মনে না আসে তাহলে আমাদের শুরুতে যে পর্যায় সারণী আছে এখান থেকে দেখলেই বুঝতে পারবা। এই যে 3 নম্বর পর্যায়ের 15 নম্বর গ্রুপ, তাহলে এটা হচ্ছে আমাদের ফসফরাস। যদিও এটা হচ্ছে আমি সবাইকে রেকমেন্ড করব যে সামনে অলওয়েজ হচ্ছে একটা পিরিয়ডিক টেবিল রাখতে, যেন যখন দরকার তখন এটা দেখতে পারো। তো এটা হচ্ছে আমাদের ফসফরাস। আর 2 নাম্বার যেটা আছে এক্ষেত্রে আমাদের 15 থেকে নাইট্রোজেন। তাহলে আমাদের যেটা হচ্ছে ZX3 এটা হচ্ছে আমাদের কি পি, আচ্ছা এক্সটা কোনটা, এক আর এক, তাহলে হচ্ছে হাইড্রোজেন PH3, আর ওয়াইটা হচ্ছে আমাদের NH3। তাহলে প্রশ্ন করা হচ্ছে যে PH3 অপেক্ষা NH3 অধিক ক্ষারীয় কেন, ব্যাখ্যা করো। খুবই সহজ একটা জিনিস যে অধিক ক্ষারীয়, ক্ষারটা আসলে কি। তো এটা হচ্ছে আমরা যখন অ্যাসিড বেস তত্ত্ব পড়বো তখন আমরা দেখবো হচ্ছে যে লুইস অ্যাসিড এবং লুইস বেস। তো লুইস অ্যাসিড যেগুলা ওগুলোতে হচ্ছে আমাদের ফাঁকা ডি অরবিটাল, আচ্ছা ফাঁকা ডি অরবিটাল না, লাইক অষ্টক সংকোচন হবে, মানে ফাঁকা অরবিটাল থাকবে। আর যেগুলো হচ্ছে লুইস বেস সেখানে হচ্ছে আমাদের লন পেয়ার থাকবে। তাহলে আসলে ক্ষার কারা, যারা H+ গ্রহণ করতে পারে অথবা ইলেকট্রন দান করতে পারে, তাই না? ক্ষার মানে হচ্ছে সহজ ভাষায় ইলেকট্রন দান করতে পারে। যেমন পানি হচ্ছে একটা ক্ষার, কারণ কি পানির মধ্যে হচ্ছে আমাদের এই যে 2টা লন পেয়ার থাকে। তারপর হচ্ছে অ্যামোনিয়া একটা ক্ষার, কারণ কি অ্যামোনিয়াতে হচ্ছে আমাদের লন পেয়ার থাকে, তাই না? তার মানে যারা লন পেয়ার ডোনেট করতে পারবে তাদেরকে আমরা ক্ষার বলবো। আর অন দি আদার হ্যান্ড যারা লন পেয়ারকে অ্যাকসেপ্ট করতে পারবে তাদেরকে আমরা অ্যাসিড বলবো। তো আমাদের অ্যাসিড ক্ষার মতবাদ 3টা আছে, ব্রনস্টেড লাউরি মতবাদ, লুইস মতবাদ, আর্হেনিয়াস মতবাদ। এই 3টাতে সুন্দর মতো প্রপার্টিগুলা বলা হয়েছে সব। তাহলে এখন আমাদের হচ্ছে অধিক ক্ষারীয় হওয়ার জন্য কি হওয়া লাগবে, যে অধিক ইলেকট্রন সমৃদ্ধ হওয়া লাগবে। যদি আমার কাছে ইলেকট্রন বেশি থাকে তাহলে তো আমি ইজিলি ইলেকট্রনটাকে ডোনেট করতে পারবো, তার মানে আমি অধিক ক্ষারীয়। এখন জাস্ট এতটুকু বলতে হচ্ছে ফসফরাস এবং নাইট্রোজেন কার মধ্যে ইলেকট্রন ঘনত্বটা বেশি। তো এটা হচ্ছে আমরা দুইটা জিনিস দিয়ে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে আমাদের যে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা মানে কি, যে সমযোজী বন্ধনে যে ইলেকট্রন যুগল থাকে এই ইলেকট্রনকে কোনো পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। এখন যেটা হচ্ছে আমাদের ফসফরাস আর নাইট্রোজেন, এটা কিন্তু সবগুলো সমযোজী বন্ধন, তাই না? ফসফরাস, তারপর হচ্ছে এখানে তোমার সুন্দর মতো 3টা হাইড্রোজেন থাকবে, আর এখানেও সেম নাইট্রোজেন 3টা হাইড্রোজেন থাকবে। এখন আমরা জানি আমাদের নাইট্রোজেনের হচ্ছে পলিং স্কেল থেকে আমরা সবাই দেখেছি নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি। কত ছিল? ওটা 3 ছিল। ফসফরাসটা কম ছিল। তার ফলে এই যে আমাদের এখানে ইলেকট্রনগুলো থাকবে, ইলেকট্রনগুলো কি করবে, ফসফরাস নিজের দিকে আকর্ষণ করা ট্রাই করবে, কারণ হাইড্রোজেনের তো 2.1, হাইড্রোজেন তো সবচেয়ে কম বলা যায়। এখন ফসফরাস ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করবে, নাইট্রোজেনে করবে, কিন্তু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হওয়ার কারণে ইলেকট্রোনেগেটিভিটি অফ নাইট্রোজেন ইজ গ্রেটার দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ ফসফরাস। তার ফলে দেখা যায় এই বন্ধনের ইলেকট্রনগুলোর যে মেঘটা থাকে, মেঘটা নাইট্রোজেনের দিকে বেশি আসে, তার ফলে নাইট্রোজেনের কাছে ইলেকট্রন মেঘের ঘনত্ব বাড়ে। তার মানে অ্যাকচুয়ালি আসলে কি, ইলেকট্রনের ঘনত্ব বাড়তেছে। এই জন্য দেখা যায় এটা হচ্ছে একটা জিনিস। একটা হচ্ছে আকার, তা আকারটা দিন শেষে ঘুরে ফিরে সেম জিনিসের মধ্যে আসে। যে আমাদের এখানে যে ব্যাখ্যাটা দেওয়া আছে যে মূলত দুটি কারণের জন্য PH3 অপেক্ষা NH3 অধিক ক্ষারধর্মী। প্রথমত হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, এই যেটা হচ্ছে মূল কথা। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে দেখা যায় আমাদের এখানে ইলেকট্রনটা বেশি আকৃষ্ট হয়, ইলেকট্রন মেঘের যে ঘনত্বটা বাড়ে। আর দ্বিতীয়ত হচ্ছে ফসফরাসের পারমাণবিক ব্যাসার্ধ অবশ্যই বড়, নাইট্রোজেনেরটা ছোট। তার ফলে আমাদের ইলেকট্রন মেঘটা কি হবে, যে নাইট্রোজেন যেহেতু ছোট আকারে এর কাছাকাছি থাকবে বেশি। এই যে এর জন্য আমাদের দেখা যায় ইলেকট্রন ঘনত্বটা দিন শেষে নাইট্রোজেনে বেশি হয়। যে ছোট হয় বন্ধন ইলেকট্রন মেঘ এবং নিঃসঙ্গ ইলেকট্রন মেঘের নিট ঘনত্ব নাইট্রোজেন পরমাণুতে তুলনামূলকভাবে বেশি থাকে। তার ফলে আমাদের যেটা NH3 এটা অধিক ক্ষারধর্মী হয়। দেন নেক্সট প্রশ্ন যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের কি বলছে, এ এর হ্যালাইট প্যারাচুম্বকীয় কিন্তু বি এর হ্যালাইট নয় কেন? তাহলে আগে আমরা দেখি এবং বি কারা। এতে আমাকে বলা হচ্ছে এন এর ভ্যালু 4, তার মানে হচ্ছে 3d6, আর হচ্ছে 4s1, তার মানে এটা কে ফেরাম না, আয়রন। আর যেটা হচ্ছে বি, বি এর ক্ষেত্রে সেম 3d10 4s2, তার মানে এটাকে জিঙ্ক না। এখন প্যারাচুম্বকীয়, আমাদের চৌম্বক ধর্ম হচ্ছে কয়টা? 3টা। প্যারাচুম্বকীয়, ডায়াচুম্বকীয়, আর হচ্ছে ফেরোচুম্বকীয় বা ফেরোম্যাগনেটিক বলি আমরা। চুম্বক নিয়ে আলাদা একটা টপিক বানানো হবে, যেটা হচ্ছে বললাম আগে, ক্রিস্টাল ফিল্ড নিয়ে একটা টপিক ভিডিও বানানো হবে, চুম্বক নিয়ে একটা বানানো হবে। তো তারপরে এখানে যেহেতু প্রশ্নটা আসছে আমরা একটু ব্যাখ্যা করে দিই। প্যারাচুম্বকীয় মানে কি, এখানে হচ্ছে বিজোড় ইলেকট্রন থাকতে হবে, বিজোড় ইলেকট্রন থাকতে হবে, আর এরা হচ্ছে সামান্য চৌম্বক ক্ষেত্র দ্বারা সামান্য আকর্ষিত হবে, বিজোড় ইলেকট্রন।
এখন আমি যদি হ্যালাইডের কথা চিন্তা করি যে এফ এর হ্যালাইড কি হবে? FeCl2 হতে পারে, FeCl3 হতে পারে, তাই না? দুইটাই হতে পারে, যেহেতু আমাদের এটা পরিবর্তনশীল যোজনী দেখায়। তাহলে Fe2+ হয় ফেরাস ফেরিক, দুইটাই হতে পারে, ফেরাস ক্লোরাইড ফেরিক ক্লোরাইড। আর বি হচ্ছে কি জিঙ্কের ক্ষেত্রে হয় জিঙ্ক ক্লোরাইড। এখন আমরা যদি হচ্ছে এই ইলেকট্রন বিন্যাসটা দেখি, তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা ইজিলি আইডিয়া করতে পারবো যে আমাদের FeCl3 এবং FeCl2 ক্ষেত্রে আসলে, বা এই যে Fe2+ এবং Fe3+ এর ক্ষেত্রে কয়টা করে ইলেকট্রন থাকে। তো Fe2+ যখন হয় তখন এই জায়গাতে আমাদের জাস্ট 4s2টা চলে যায়। তার ফলে আমাদের এখানে 5টা যে ডি অরবিটাল থাকে, 5টা ডি অরবিটালের মধ্যে টোটাল 6টা ইলেকট্রন থাকে। তো সব জায়গায় দেখা যায় একটা আর জাস্ট একটা, মানে প্রথম অরবিটালে 2 জোড়া থাকে, মানে জোড়া আকারে থাকে। তাহলে এখানে বিজোড় ইলেকট্রন 4টা না, তার মানে অবশ্যই এখানে চুম্বক ধর্ম থাকবে, আর এটা হচ্ছে আমাদের প্যারাচুম্বকীয়। আর জিঙ্কে যদি আমরা আসি, জিঙ্কের ক্ষেত্রে 2টা ইলেকট্রন চলে গেলে জিঙ্ক 2+এ, তার মানে 4s2 চলে গেছে, 3 তো 10 থাকে। তাহলে আমাদের যে শেষ শক্তি স্তরে হচ্ছে টোটাল কয়টা? 5টা ঘর 10টা ইলেকট্রন, তার মানে এখানে কোনো বিজোড় ইলেকট্রন থাকে না। তো বিজোড় ইলেকট্রন না থাকলে ওটা হচ্ছে আমাদের ডায়াচুম্বকীয় বা ডায়াম্যাগনেটিক, ওটা হচ্ছে আমাদের সামান্য বিকশিত হবে আরো। তাহলে আমাদের এখানে হচ্ছে যে ফেরাস, যে আয়নটা আছে এখানে, যে ফেরাস এবং ফেরিক, এরা হচ্ছে আমাদের প্যারাচুম্বকীয়, কারণ এখানে আমাদের হচ্ছে বিজোড় ইলেকট্রন থাকে। কিন্তু বি যেটা জিঙ্কের হ্যালাইডের মধ্যে আমাদের বিজোড় ইলেকট্রন না থাকার কারণে এটা আমাদের প্যারাচুম্বকীয় নয়। তো এখন এখানে একটা মজার জিনিস কি, যেখানে সবগুলো বক্স আঁকা দেওয়া আছে জায়গাতে, ওরা শুধু ফেরাস নিয়ে বলছে, ফেরিক নিয়ে বললে একই কথা বলা যাবে। ফেরিক নিলে কি হবে? তখন তারও সুন্দর মতো 5টা ইলেকট্রন আসবে, মানে 5টা বিজোড় আসবে। এখন এই জায়গায় একটা মজার জিনিস কি, এখানে অনেকে একটা প্রশ্ন করে যে ফেরোম্যাগনেটিক কোনগুলা? ফেরোম্যাগনেটিকটা হচ্ছে কি ফেকোনি, ফেরোম্যাগনেটিক, এই প্রশ্নটা অনেক আসছে, যেখানে তাহলে আপনি এটা প্যারাম্যাগনেটিক কেন বলতেছেন? ম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক আমরা কি পড়ছিলাম সবাই, যে ফেরাম নিকেল কোভাল্ট, তাই না? তাহলে এখানে আমি কেন এটাকে হচ্ছে প্যারাম্যাগনেটিক বলতেছি, তো এটা আমাদের সবাই ভালো মতো জানতে হবে যে এখানে আসলে ফেরোম্যাগনেটিক কারা হয়, এটা হচ্ছে মেটাল, এটা কিন্তু আয়ন না। যারা মেটাল থাকে, সাপোজ লোহা যদি মেটালিক বন্ডের মাধ্যমে থাকে, ওটা কিন্তু হচ্ছে আমাদের ফেরোম্যাগনেটিক। আর যে মুহূর্তে হ্যালাইড হয়েছে, হ্যালাইড মানে কি, এটা আয়ন হয়েছে না? তো আয়ন হলে কিন্তু ওটাকে আমরা ফেরোম্যাগনেটিক বলি না, আয়ন হলে ওটা আমরা প্যারা বা ডায়া এগুলো দিয়ে বলে থাকি। ফেরোম্যাগনেটিক কখন হয়? যখন আমাদের মেটাল নিয়ে কথা বলা হয়। তখন যে ফেরাম মেটালটা থাকে, এটা যদি মেটালিক বন্ডে অনেকগুলো ফেরাম একসাথে থাকে, তখন এটাকে আমরা ফেরোম্যাগনেটিক বলবো। বা যদি আয়নিত অবস্থায় আসে, ওটাকে আমাদের অবশ্যই প্যারাম্যাগনেটিক বলতে হবে। হোপফুলি এটা ক্লিয়ার। দেন পরের প্রশ্ন যদি আমরা আসি, কার্বনে সি এবং ই, তাহলে সি হচ্ছে কি খুঁজে বের করি আমরা, যে এটা হচ্ছে আমাদের 6 নাম্বার গ্রুপ, আর হচ্ছে আমাদের 4 নাম্বার, তাই না, পর্যায়। 4 নাম্বার পর্যায়ের 6 নাম্বার গ্রুপ। এবং ই, ই হচ্ছে আমাদের 12 নাম্বার, 12 নাম্বার গ্রুপ। আর হচ্ছে আমাদের কত নাম্বার পর্যায়ে? 4 নাম্বার পর্যায়ে। আচ্ছা, 12 নাম্বার দেখে বুঝাইতেছে এটা হচ্ছে আমাদের ডি অরবিটালের শেষেরটা না, জিঙ্ক। আর 6 নাম্বার মানে কি, এদিকে হচ্ছে আমি যদি 1 2 তো হচ্ছে আমার এস অরবিটালের জন্য, তাহলে 4 5 6, মানে এদিকে 4 নাম্বারটা। তো 4 নাম্বারে কে ছিল? ক্রোমিয়াম না, 24। যাই হোক, তো এটা হচ্ছে আসলে প্রথম দিকে সবাইকে আবারও রেকমেন্ড করবো যে একটা সুন্দর মতো ইলেকট্রন বিন্যাস সামনে রেখে এখান থেকে দেখার, এই যে 4 নাম্বারের এই যে দেখো 6 নাম্বার গ্রুপে কি আছে? ক্রোমিয়াম। আর এই যে 12 নাম্বার গ্রুপে আছে জিঙ্ক। তো এগুলো হচ্ছে আমাদের সুন্দর মতো, কিন্তু এই যে পর্যায় সারণীটাকে নিয়ে পর্যায় সারণী একটা ডেডিকেটেড ভিডিও বানানো হবে, যে এখানে আসলে এই যে বিভিন্ন নেমোনিক থাকে ওগুলো নিয়ে। সো এখানে যদি আমরা আসি, যে ক্রোমিয়াম, সি হচ্ছে কি, সি হচ্ছে আমাদের ক্রোমিয়াম, আর ই হচ্ছে জিঙ্ক। তো এখন এদের গঠিত সালফেট, ক্রোমিয়ামের কি চার্জ হয়? 3+ হয়, তাহলে হচ্ছে Cr2 SO4 3। এটা হচ্ছে আমাদের ক্রোমিয়াম সালফেট, আর জিঙ্কের তো 2+, তাহলে জিঙ্ক সালফেট ZnSO4। এদের মধ্যে হচ্ছে কোনটি রঙিন যৌগ গঠন করবে? তো রঙিন যৌগটা আসলে আমরা এই পার্টটা এখানে যদি আনসার রাখছি, বাট আমি এটা এখানে আনসার করবো না, কারণ রঙিন যৌগ নিয়ে আমরা জাস্ট ক্রিস্টাল ফিল্ড থিওরি নিয়ে একটা ডেডিকেটেড ক্লাস থাকবে, ওইখানে ওইটা পড়ানোর পরে সাথী অনুযায়ী সিকিউগুলো সবগুলো একসাথে আনা হবে, কারণ এটা নিয়ে ভালোই সিকিউ আসে। তো যদি এখানে দেওয়া আছে যে এটা সামান্য শক্তির তারতম্য হয়, এই শক্তির তারতম্য নিয়ে কিছু একটা আলো বিকৃত হয়, বাট আমরা ওটা এখন এটা দেখবো না। দেন 9 নম্বরে যে প্রশ্নটা বলা হয়েছে, যে পর্যায় সারণীর 3 নং পর্যায়ের 14 গ্রুপের মৌল, এটা হচ্ছে আমাদের 1 নম্বর উদ্দীপকে। তো বলছে উদ্দীপকে একে উল্লিখিত মৌলটি ক্লোরাইড যৌগের আদ্র বিশ্লেষণের কৌশল ব্যাখ্যা করো। তাহলে এটা আসলে কে? 3 নম্বর পর্যায়ের 14 নম্বর গ্রুপ, সিলিকন না? অবশ্যই সিলিকন। আর সিলিকনের ক্লোরাইড মানে কি? SiCl4। এর আদ্র বিশ্লেষণের কৌশল, যেটা আমি আসলে কিন্তু এই যে মেকানিজম আসলে কৌশল, এটা কিন্তু আমি অলরেডি বলেছি। তো এখানে ওই মেকানিজমটাই আসলে চাইছে, মানে প্রসেসটা কিভাবে হয়, যে পানির যে অক্সিজেন আছে, অক্সিজেনের যে লন পেয়ারটা এসে হচ্ছে ফাঁকা ডি অরবিটালে বসবে। দেন ফাঁকা ডি অরবিটাল থেকে ওই যে আমি যেগুলো ব্যাখ্যা করছিলাম ইলেকট্রন ট্রান্সফার, ওইটা আসলে দরকার নেই, জাস্ট নর্মালি যে বললেই হবে যে পানির
অক্সিজেনের লন পেয়ারটা এখানে ফাঁকা ডি অরবিটালে এসে বসে, আর তারপরে আমাদের এখান থেকে হাইড্রোজেন এবং ক্লোরিন বিচ্ছিন্ন হয়ে যায়, আর তারপর আমাদের কি ফর্ম করে, সিলিকন তো 3টা ক্লোরিন ছিল তাই না, আর এখানে ওএস ফর্ম করে। তো এরকম পরপর 4টা অণুর সাথে বিক্রিয়া করে ক্রমান্বয়ে সিলিকন হাইড্রোক্সাইড তৈরি করে। তো এই জিনিসটা হচ্ছে এখানে চাওয়া হয়েছে, যেটা কিন্তু অলরেডি আমরা হচ্ছে সিলিকনেরটা, এটা কিন্তু প্রচুর আসছে, দেখ সিলিকন, ক্রিস্টাল, ফ্রি থ্রি, এগুলো অনেক আসে। 10 নম্বর হচ্ছে উদ্দীপকের মৌল 3টি ব্যবহার করে দেখাও যে ডি ব্লক মৌলই অবস্থান্তর মৌল নয়। কারণ এখানে দেখো সবগুলোতে দ্বিতীয় ইলেকট্রন গেছে না, তার মানে কি সবাই তো ডি ব্লক মৌল। যেমন এখানে 4 যদি আমি বলি, তাহলে আমাদের প্রথমটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, প্রথম সদস্য। দেন 6 যেহেতু এটা হচ্ছে আমাদের ফেরাম, আর যেটা হচ্ছে জিঙ্ক। এখন এর মধ্যে জাস্ট ফেরামটাই হচ্ছে আমাদের অবস্থান্তর, বাট স্ক্যান্ডিয়াম এবং জিঙ্কটা আমাদের অবস্থান্তর না। কেন? কারণ স্ক্যান্ডিয়ামের যে আয়নটা, ওটা হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়াম 3+, সেখানে দেখা যায় 4s2 থেকেও 2টা চলে যায়, আবার 3d1 থেকেও 2টা চলে যায়। তাহলে এটা ইলেকট্রন বিন্যাসটা আসলে আর্গন ইলেকট্রন বিন্যাস। তো এখানে তো আমাদের সুস্থিত আয়ন ইলেকট্রন বিন্যাসে d1 থেকে d9 এটা থাকতে হবে, বাট স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে থাকে না। সো এটা আমাদের ডি অরবিটাল মৌল হলেও অবস্থান্তর মৌল না। জিঙ্কটা অলরেডি দেখলাম, জিঙ্কে আমাদের কি হয় যে 4s2 থেকে 2টা চলে যায়, বাট 3d-তে 10টাই থাকে। সো জিঙ্কও কিন্তু হচ্ছে আমাদের অবস্থান্তর মৌল নয়। বাট যেটা হচ্ছে আমাদের এই যে ফেরামের সুস্থিত আয়ন কোনটা, ফেরাস ফেরিক। তো ফেরাস এবং ফেরিক দুইটাতেই কিন্তু আমাদের ফাঁকা ডি অরবিটাল মানে অর্ধপূর্ণ অবস্থায় থাকে। তো এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিস সুন্দর মতো দেওয়া হয়েছে। এই যে ফেরামের ক্ষেত্রে দুইটাই দেওয়া হয়েছে, ফেরাস ফেরিক, স্ক্যান্ডিয়াম 3+, এখানে আমাদের এই দুইটাই 0 হয়ে যায়। আর জিঙ্কের ক্ষেত্রে আমাদের এখানে 3d10 থাকে, সম্পূর্ণ থাকে। তারপর যদি 12 নম্বরে আসি, 12 নম্বরের মধ্যে হচ্ছে আমাদের সুন্দর মতো এখানে কি প্রশ্ন করছে, BD4। আর হচ্ছে দেখো আমি যখনই দেখলাম আদ্র বিশ্লেষিতার 4, তাহলে আর প্রশ্ন পড়া লাগবে না। তাহলে কোন প্রশ্ন? ওই CCl4 আর SiCl4, এই প্রশ্নটাই। সেম এখানেও এই যে 4 দেখা হয়েছে, তার মানে ওই যে পানির সাথে আচরণ, পানির সাথে মানে কি আদ্র বিশ্লেষণিত। তাহলে এই ঘুরে ফিরে এই প্রশ্নটা কতবার যে আসছে, এখানে যে আজকে বললাম প্রত্যেকটা কিন্তু বোর্ড কোয়েশন, এই প্রশ্নটা প্রচুর আসে। আর যারা হচ্ছে সেকেন্ড ইয়ারে তারা তো অলরেডি এটা ইজিলি বুঝতে পারবে, যেটা ফার্স্ট ইয়ারে অনেকবার এই প্রশ্নটা আসছে, যে সিলিকন আর হচ্ছে কার্বনের যে আদ্র বিশ্লেষণটা, এদের ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ। তো আশা করি আজকে হচ্ছে আমরা এই যে কয়েকটা সিকিউ দেখলাম, এগুলো হচ্ছে সুন্দর মতো ক্লিয়ার হয়েছে। আর এই সিকিউগুলো হচ্ছে নিজে হাতে দেখে খাতায় প্র্যাকটিস করতে হবে, তাহলে এটা প্রপারলি আয়ত্ত করা যাবে, আর তখন সুন্দর মতো পরীক্ষা লিখে আসা যাবে। এই অধ্যায়টা যেহেতু একটু থিওরিটিক্যাল পার্ট, তো এখানে কিন্তু হচ্ছে সময়টা বেশি লাগে লিখতে গেলে, তো এই জন্য এটা একটু প্র্যাকটিস রাখতে হয়। আর আমরা আমাদের হচ্ছে অন্য একটা ক্লাসে ক্রিস্টাল ফিল্ড থিওরি নিয়ে আলোচনা করব, ওর সাথে হচ্ছে আমরা যে সিকিউগুলো আছে এগুলোকে সলভ করে দেবো। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।